ওয়েলকাম টু অনলাইন ক্লাস সান্তাহার সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান প্রথম পত্রের একাদশ অধ্যায় শুরু করেছিলাম এবং একাদশ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিকস বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। তোমরা জানো যে বায়োটেকনোলজির বিভিন্ন যে টেকনোলজি গুলো আছে তার মধ্যে টিস্যু কালচার, তারপরে ডিএনএ যে ট্রান্সফরমেশন, অর্থাৎ আমরা জানি যে ডিএনএ জোড়া লাগানো অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি, সেটি ইনসুলিন উৎপাদন, ট্রান্সজেনিক প্ল্যান্ট তৈরি, এই ধরনের অনেকগুলো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি তোমাদের সিলেবাসভুক্ত আছে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের এগ্রিকালচার সেক্টরে এই বিষয়টি খুব গুরুত্ব বা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। সেই বিষয়টি হচ্ছে টিস্যু কালচার। শিখন ফল টিস্যু কালচারের সংজ্ঞা দিতে পারবে। টিস্যু কালচার প্রক্রিয়ার প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারবে। টিস্যু কালচার প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবে। টিস্যু, তোমরা প্রত্যেকে জানো, টিস্যু মিন্স হচ্ছে কলা, এবং আমরা জানি যে প্রত্যেকটা জীবদেহ কোষ দ্বারা গঠিত। এই কোষগুলো যখন একই সোর্স থেকে উৎপত্তি লাভ করে, একই ধরনের কাজ করে, ঠিক এই ধরনের কোষগুচ্ছকে আমরা টিস্যু বলে থাকবো। এই টিস্যুগুলো কালচার করে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহ তৈরি করতে বিজ্ঞানীরা সক্ষম হয়েছেন, এবং এমনকি সেল কালচার, একটা ইন্ডিভিজুয়াল সেল, একক কোষ থেকেও কিন্তু একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করতে সক্ষম হয়েছেন উদ্ভিদ বিজ্ঞানীরা। তো আমরা টিস্যু কালচার নিয়ে প্রাথমিক যে অবদান কারা রেখেছেন তাদের একটু কথা বলবো। গবেষণাগারে কাচের বা প্লাস্টিকের পাত্রে জীবাণুমুক্ত পরিবেশে কৃত্রিম পুষ্টি মাধ্যমে উদ্ভিদের বিভাজনক্ষম কোষ, টিস্যু বা অঙ্গের বৃদ্ধি, বিভাজন ও প্রতিপালন ঘটানোকে টিস্যু কালচার বলে। তাহলে এখানে কন্ডিশন হচ্ছে যে আমরা ল্যাবরেটরিতে করবো এটি, গবেষণাগারে। এর জন্য কিছু পুষ্টি মাধ্যম, আর্টিফিশিয়াল কালচার মিডিয়াম প্রয়োজন হবে, এবং সেই প্লাস্টিকের বা কাচের পাত্রে জীবাণুমুক্ত সেই কিন্তু পুষ্টি মাধ্যম হতে হবে। এবং সেই জায়গায় আমরা উদ্ভিদের যে কোনো একটা অংশ, সেটি এক্সপ্ল্যান্ট বলা হয়ে থাকে, এবং এটি উদ্ভিদের বিভাজনক্ষম কোষ হতে পারে, টিস্যু হতে পারে, বা যে কোনো অর্গানও হতে পারে। এই এক্সপ্ল্যান্টগুলোর আমরা বৃদ্ধি ঘটাতে পারি, সেখান থেকে একটা নিউ প্ল্যান্টস তৈরি করতে পারি। এই ধরনের প্রতিপালন বা প্রসেসকে আমরা টিস্যু কালচার বলবো। 1902 সালে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী হাভারল্যান্ড সর্বপ্রথম কোষ কালচার বা সেল কালচারের চেষ্টা করেন। তিনি কৃত্রিম পুষ্টি মাধ্যমে টিস্যু কালচারে সচেষ্ট হন। হাভারল্যান্ড সম্পূর্ণরূপে সফল না হলেও তিনি এই গবেষণায় নতুন পথের সন্ধান দেন বলে তাকে টিস্যু কালচারের জনক বলা হয়। এখানে আসলে হয় হবে। এই পদ্ধতি কেবলমাত্র টিস্যু কালচারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বা অঙ্গাংশ, পরাগরেণু, ভ্রূণ, ডিম্বাণু, স্পোর ইত্যাদিও ব্যবহার করা হয়। অর্থাৎ উদ্ভিদের যে কোনো পার্ট আমরা ইউজ করতে পারি। লিফ হতে পারে, কাণ্ডের সেগমেন্ট হতে পারে, যেটাকে আমরা নোড বা ইন্টারনোড বলে থাকি, অর্থাৎ উদ্ভিদের যে কোনো অঙ্গ, রুট হতে পারে,
রুট টিপ হতে পারে, পরাগরেণু, পলেন গ্রেন হতে পারে, ইভেন পরাগধানী হতে পারে, অ্যান্থার হতে পারে, প্রোটোপ্লাস্ট হতে পারে। আমরা সেল থেকে যখন দেখি যে সেলের নিউক্লিয়াসকে রিমুভ করলে যে অংশটা থাকে প্রোটোপ্লাজম, সেটি কিন্তু কালচার করতে পারি। এমব্রায়ো করতে পারি। এরপরে আছে ডিম্বাণু, আমরা যেটাকে এগ বলে থাকি, সেটিও কিন্তু আমরা কালচার করতে পারি। এই ধরনের যে কোনো অংশ এই প্ল্যান্টের আমরা কিন্তু ইউজ করতে পারি টিস্যু কালচারে। আমেরিকান জীববিজ্ঞানী মর্গান 1901 সালে সর্বপ্রথম মত প্রকাশ করেন যে প্রতিটি সজীব উদ্ভিদ কোষেরই পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা রয়েছে। আর উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম সজীব কোষ বা টিস্যুর থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়ার এই ক্ষমতাকে টটিপটেন্সি বলে। ফলে প্রত্যেকটা সেলের মধ্যে একটা সুপ্ত ক্ষমতা আছে যে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করতে সক্ষম। আমরা টিস্যু কালচারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তার আগে টিস্যু কালচারের জন্য যে প্রয়োজনীয় উপকরণ এবং যন্ত্রপাতি প্রয়োজন সেটি জানার দরকার, এবং তার জন্য যে ইকুইপমেন্ট গুলো লাগে সেগুলো আমরা জেনে নেই। গবেষণাগার, প্রথমেই হচ্ছে আমার একটা ল্যাবরেটরি লাগবে, এবং টিস্যু কালচারকে আমরা আসলে ইনভিট্রো কালচার বলে থাকি। ইনভিট্রো মিনস হচ্ছে যে আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে যে আমরা টেকনোলজিটা ইউজ করছি বা কালচার করছি সেটি কিন্তু ইনভিট্রো কালচার। তো আমাদের মনে রাখতে হবে ইনভিট্রো। গবেষণাগার এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা যেটি ছাড়া কিন্তু আসলে আমরা এই কাজটি করতে পারবো না। তার জন্য জীবাণুমুক্ত করার ব্যবস্থা, অর্থাৎ গবেষণাগারটা জীবাণুমুক্ত থাকতে হবে, এবং সাথে সাথে আমরা যে টিস্যু কালচার টেকনিকটা ইউজ করবো সেটিও কিন্তু জীবাণুমুক্ত করার দরকার। তার ব্যবস্থা থাকতে হবে ল্যাবরেটরিতে। পুষ্টি মাধ্যম তৈরির ব্যবস্থা, তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার ব্যবস্থা, আলো ও কালচার চেম্বার ইত্যাদি। অর্থাৎ এখানে নির্দিষ্ট তাপমাত্রা, টেম্পারেচার এবং লাইট এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা কৃত্রিম আর্টিফিশিয়াল একটা এনভায়রনমেন্টে এই কালচার টেকনিক ইউজ করব। সো দ্যাট ল্যাবরেটরিতে এই ব্যবস্থাগুলো থাকতে হবে যে আমরা টেম্পারেচার যেন কন্ট্রোল করতে পারি, এবং আলো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে কালচার চেম্বার তার জন্য যেটাকে আমরা গ্রোথ চেম্বার বলে থাকি, যে উদ্ভিদের এক্সপ্ল্যান্ট গুলো আমরা টিস্যু কালচার মিডিয়ামে স্থাপন করে সেটি কনিক্যাল ফ্লাক্স হতে পারে, টেস্ট টিউব হতে পারে, অন্য কোনো যেমন তোমার বলা হচ্ছে পেট্রি হতে পারে, কালচার করতে পারি। ঠিক এই ধরনের কালচার যে ভেসেলগুলো আছে, ভেসেলগুলোকে আমরা কালচার চেম্বারে রেখে সেখানে নির্দিষ্ট তাপমাত্রা এবং লাইট সেখানে নিয়ন্ত্রণ করে এই কালচার চেম্বারটার ব্যবস্থা করা যেতে পারে। তো এই সবগুলোই কিন্তু গবেষণাগারে থাকতে হবে। আমরা দেখবে একটু ছবি গবেষণাগারের। দেখো যে এখানে কালচার চেম্বারের মধ্যেই কিন্তু টেস্ট টিউব রাখা আছে, এবং টেস্ট টিউবের মধ্যেই কিন্তু আমাদের টিস্যু কালচার যে প্ল্যান্টগুলো সেগুলো কিন্তু ডেভেলপ অবস্থায় আছে। এবং তোমরা খেয়াল করো যে এই টেস্ট টিউব হোল্ডার কিন্তু এখানে মধ্যে অনেকগুলো টেস্ট টিউব রাখা আছে। ডান দিকেও ঠিক একই রকম, যে কালচার চেম্বারের মধ্যে উনি টেস্ট টিউবগুলো দেখছেন বা কালচার যে করে রেখেছেন প্ল্যান্টগুলো সেগুলোর অবস্থা পর্যবেক্ষণ করছেন। ঠিক এরকম এখানে কিন্তু অনেকগুলো লাইট তোমরা দেখতে পাচ্ছ, যে রোড লাইট আছে, এবং এই লাইটে কিন্তু বলা হচ্ছে প্রায় 3000 থেকে 5000 লাক্স এই ধরনের ইউনিট একটা লাইট কিন্তু এখানে থাকতে হবে। দেন এখানে তোমরা খেয়াল করো যে উনি যে বসে আছেন, এখানে একটা অনেকগুলো ভেসেল সামনে আছে। এগুলো কিন্তু বেসিক্যালি কালচার ভেসেল বলা হয়ে থাকে, কাচের বোতলগুলো, এবং এই কাচের বোতলের মধ্যে এক্সপ্ল্যান্টগুলো স্থাপন করা। এবং যেখানে তিনি বসে আছেন গবেষণাগারে, সেই একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে মাইক্রো, অর্থাৎ ল্যামিনার ফ্লো ক্যাবিনেট বলা হয়ে থাকে, যেখান থেকে কিন্তু এটি অন করে, এই যন্ত্রটি অন করলে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ওয়ান ওয়েতে স্টেরিলাইজ এয়ার কিন্তু প্রবাহিত হবে, জীবাণুমুক্ত বাতাস পরিবাহিত হবে, এবং সেই ল্যামিনার ফ্লোতে বসে কিন্তু আমাদের কাজগুলো করতে হয়। আর এটি হচ্ছে তার সঙ্গে আনুষঙ্গিক যে পার্টগুলো লাগে সেটি
তো সত্যি অর্থে এটাই ছবির মাধ্যমে দেখানো সম্ভব নয়, ল্যাবরেটরি এটা ভিজিট করতে হয় তোমাদের। আশা করি তোমরা ভিজিট করতে পারবে। 2 নম্বর হচ্ছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। তোমরা ল্যাব যে দেখলে সেখানে প্রয়োজনীয় কি কি যন্ত্রপাতি লাগে। ইলেকট্রিক ব্যালেন্স লাগবে, বা ব্যালেন্স হলে হবে। স্টেরিলাইজ যন্ত্র, অর্থাৎ স্টেরিলাইজেশন, জীবাণুমুক্ত করার জন্য যে যন্ত্র সেটি কিন্তু লাগে, যেমন অটোক্লেভ মেশিন আমরা বলে থাকি। রেফ্রিজারেটর, অবশ্যই এটি লাগবে, যে আমাদের যে ইকুইপমেন্টগুলো, কেমিক্যালস ইকুইপমেন্টগুলো, সেগুলো কিন্তু রেফ্রিজারেটরে আমাদের সংরক্ষণ করতে হবে। চুম্বকীয় স্টাইবার ও স্পিন, অর্থাৎ এই ধরনের ইকুইপমেন্ট লাগে, যে আমরা দ্রবণটাকে মিক্সচার করতে গেলে এই ধরনের মেটালিক এবং যেটাকে আমরা ম্যাগনেটিক স্টাইবার দরকার হয় এবং স্পিন দরকার হয়। ল্যামিনার এয়ার ফ্লো ক্যাবিনেট, যেটি আমি বললাম, যে মেশিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে ক্যাবিনেটে বসে কিন্তু টিস্যু কালচারের কাজগুলো করা হয়ে থাকে। অনুবীক্ষণ যন্ত্র, এটিও লাগে আমাদের। মাইক্রোটোম মেশিন, অ্যানাটমি, অর্থাৎ উদ্ভিদের যে কোনো কাণ্ড হোক বা মূল বা পাতা, এর সেকশন যখন প্রয়োজন হয় এবং সেকশনগুলো ইউনিফাইড করার জন্য মাইক্রোটোম মেশিন লাগে, অর্থাৎ উদ্ভিদের প্ল্যান্ট এবং যেটি হচ্ছে স্টেম বা কাণ্ড, নোড, ইন্টারনোড হতে পারে, রুট হতে পারে, রুট টিপ হতে পারে, এগুলো কিন্তু সেকশনের জন্য মাইক্রোটোম মেশিন ইউজ করা হয়। দেন সেন্ট্রিফিউজ মেশিন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে সেন্ট্রিফিউজ করতে হয় আমাদের, এবং সেন্ট্রিফিউজ মাধ্যম দিয়ে আমাদের কিন্তু অনেকগুলো কাজ করতে হয়। মাইক্রোওয়েভ, এটি কিন্তু মাইক্রোওয়েভ ওভেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অনেকগুলো জিনিস যেমন হিট দিয়ে আমাদেরকে কিন্তু দ্রবণের মতো করে, অর্থাৎ কালচার মিডিয়াম তৈরির সময়, কালচার মিডিয়াম বা মিডিয়া তৈরির সময় আমাদের খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে মাইক্রোওয়েভ। ব্লেন্ডার, যেটি তোমরা বুঝছো, যে ব্লেন্ডার আমাদের বাসায় আমরা ইউজ করি যে ব্লেন্ড করার জন্য, ঠিক এই ধরনের ব্লেন্ডারের প্রয়োজন হয়। এবং পিএইচ মিটার, অর্থাৎ পিএইচ মিটারের কাজ হচ্ছে যে আমি যে কালচার মিডিয়া তৈরি করব, যেখানে আমরা এক্সপ্যান্ড বা টিস্যু কালচারে কালচার করব, সেই মিডিয়ামের মধ্যে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করতে হয়। এবং এই পিএইচ এর মান নিয়ন্ত্রণের জন্য আমরা অ্যাসিডিক বা ক্ষারীয় যে কোনো কন্ডিশনে আমরা করতে পারি। এটি পিএইচ মিটার দ্বারা আমরা মিডিয়ার পিএইচ এর মান দেখব, এবং টিস্যু কালচারের পিএইচ এর মান 5.5 টু 5.8 এর মধ্যে রাখতে হয় পিএইচ এর মানটা। দেন কাঁচের উপকরণ আমাদের অনেকগুলো থাকে, এটি কিন্তু প্লাস্টিকের উপকরণও হতে পারে। টেস্ট টিউব, কনিক্যাল ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক, বিকার, মাপচম, পিপেট, কাঁচদণ্ড, বিকারক বোতল এবং পেটি ডিশও হতে পারে। এ ধরনের অনেকগুলো ইকুইপমেন্ট আমাদের লাগে। রাসায়নিক দ্রব্য, রাসায়নিক দ্রব্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পুষ্টি মাধ্যম, যেটি হচ্ছে কালচার মিডিয়াম তৈরির জন্য বিভিন্ন প্রকার অজৈব লবণ, বৃদ্ধি হরমোন, ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, চারকোল, পেপটন, ইস্ট, অ্যালকোহল, স্পিরিট ইত্যাদি। তাহলে আমাদের রাসায়নিক দ্রব্যগুলো লাগে, এগুলো আমরা পুষ্টি মাধ্যম তৈরির ক্ষেত্রে লাগে, আবার অন্য ক্ষেত্রেও লাগতে পারে। যেমন অ্যালকোহলটাকে আমরা ইউজ করি স্টেরিলাইজ কাজে, অর্থাৎ জীবাণুমুক্ত করার জন্য, সারফেস স্টেরিলাইজেশন করার জন্য। ঠিক এই ধরনের রাসায়নিক দ্রব্যের মধ্যে আমরা দেখব যে বৃদ্ধি হরমোন, গ্রোথ হরমোন, প্ল্যান্টের ক্ষেত্রে প্রত্যেকেই জানো যে ফাইটো হরমোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্ভিদের বৃদ্ধি এবং বিভাজনের জন্য। ফাইটো হরমোনগুলির মধ্যে তোমাদের অনেকেরই ধারণা আছে, যেমন হ্যাঁ, অক্সিন, সাইটোকাইনিন, জিববেরেলিন, ঠিক এই ধরনের অনেক ধরনের ফাইটো হরমোন আছে যেগুলো ইউজ করা হবে। ভিটামিন আছে তার মধ্যে, আর বিভিন্ন প্রকার অজৈব লবণ, অর্থাৎ অজৈব, তোমরা জানো যে প্ল্যান্টের বৃদ্ধি এবং বিকাশের জন্য কিছু মাইক্রো এবং কিছু ম্যাক্রো খনিজ লবণ দরকার হয়, সেই খনিজ লবণের মধ্যে কিন্তু অজৈব লবণটা এখানে বিদ্যমান। তো তোমরা দেখবা যে অজৈব লবণের মধ্যে যেমন আমরা এটা আয়নিক কন্ডিশনে থাকতে পারে বা যৌগ অবস্থাও থাকতে পারে, যৌগ অবস্থায় থাকতে পারে, যেমন পটাশিয়াম নাইট্রেট, তারপরে ফেরাস সালফেট,
অর্থাৎ আয়রনের সোর্সের জন্য সোডিয়াম সালফেট থাকতে পারে সোডিয়ামের জন্য। ঠিক এই ধরনের অনেকগুলো সল্ট আমরা ইউজ করবো এখানে, এবং সাথে সাথে অ্যামিনো অ্যাসিডও থাকতে হবে। তোমরা জানো যে অ্যামিনো অ্যাসিড হচ্ছে সোর্স, এটি হচ্ছে সোর্স হচ্ছে প্রোটিনের। ঠিক রাসায়নিক দ্রব্যগুলো এগুলো লাগে। অন্যান্য উপকরণ যেমন চিমটা, আমরা যেটাকে ফরসেপ বলে থাকি, কাঁচি, সার্জিক্যাল ব্লেড, সিকেটিয়ার, স্পেচুলা, ফিল্টার, পেপার, স্পিড ল্যাম্প, অ্যালুমিনিয়াম ফয়েল, কটন লাগতে পারে, যে কটন দিয়ে কিন্তু আমরা ভেসেল, অর্থাৎ যার মধ্যে আমরা কালচার করবো, টিস্যু কালচারের টেস্ট টিউব একটা ভেসেল হতে পারে, কনিক্যাল ফ্লাস্ক হতে পারে একটা ভেসেল, কাঁচের বোতল হতে পারে। এগুলো কিন্তু কটন প্লাগ তৈরি করে, কটন প্লাগ দ্বারা কিন্তু বন্ধ করতে হয়। এই উপকরণটাও লাগতে পারে। তো এই হচ্ছে আমাদের উপকরণের দিক থেকে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে ল্যাবরেটরিতে জীবাণুমুক্ত পরিবেশ দরকার হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ যে টিস্যু কালচারের জন্য ব্যবহার্য সকল উপকরণ জীবাণুমুক্ত করা প্রাথমিক কাজ। যেটি হচ্ছে পুষ্টি মাধ্যম সংক্রমিত হলে আর ব্যবহার করা যায় না। অর্থাৎ যে কালচার মিডিয়ামগুলো তৈরি করে রাখা হয়, সেগুলো নিয়ে যদি কোনো কারণে ফাঙ্গাল ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, সেটা যদি ইনফেকশনটা হয়ে যায়, নিউট্রিশন যুক্ত যে মিডিয়াম, খাদ্য মাধ্যম বা পুষ্টি মাধ্যম, সেটি কিন্তু আর ইউজ করা যায় না। পুষ্টি মাধ্যমের পাত্র ও অন্যান্য কাচের জিনিসপত্র সাধারণত গরম বায়ু ওভেনে, হট এয়ার ওভেন, যার মধ্যে কিন্তু তাপমাত্রা 160 ডিগ্রি সেলসিয়াস থেকে 180 ডিগ্রি সেলসিয়াস এবং 1 থেকে 2 ঘন্টা রেখে স্টেরিলাইজ করা হয়। অর্থাৎ যে আমরা ভেসেলগুলো ইউজ করব কালচারের জন্য, সেই ভেসেলগুলো ইতিমধ্যে আমি বারবার বলছি যে টেস্ট টিউব, কনিক্যাল ফ্লাস্ক হতে পারে, আমরা পিপেট বলি, যেই ধরনের যন্ত্র, এগুলো কিন্তু পরিষ্কার করে আমাদের হট এয়ার ওভেনে রাখতে হয়, যেখানে সবসময় একটা বাতাস, গরম বাতাস প্রবাহিত হবে এবং তার তাপমাত্রা কিন্তু একটা ফিক্স থাকে। এটি হচ্ছে 160 টু 180 ডিগ্রি সেলসিয়াস, এবং সময়টাও কিন্তু 1 থেকে 2 ঘন্টা মিনিমাম, 1 ঘন্টা মিনিমাম এবং 2 ঘন্টা পর্যন্ত, তার চেয়ে বেশি রাখলে ক্ষতি নাই। তো এইভাবে হট এয়ার ওভেন কিন্তু কি করে, বেশি তাপমাত্রায় ফাঙ্গাল যে স্পোর হতে পারে, ছত্রাকের স্পোর, ব্যাকটেরিয়াল যে ফিলামেন্ট সেটা হতে পারে, বা ব্যাকটেরিয়াল বডিটা কিন্তু ধ্বংস করতে পারে। এবং সাথে সাথে ফরসেপস, নিডল, স্কালপেল, অর্থাৎ ফরসেপ চিমটা আমরা নিডিল যেটা বলি, নিডিল, এবং স্কালপেল তোমরা বুঝো যে প্র্যাকটিক্যাল তোমরা ইউজ করো, অনেক ধরনের ছোট্ট একটা ব্লেডের মতো, সেটি, এই উপকরণগুলো কিন্তু 95% অ্যালকোহলে ডুবিয়ে, যেটি বুনসেন বার্নার বা স্পিড ল্যাম্পে আমরা গরম করে জীবাণুমুক্ত করা হয়। কিন্তু আরো একটা কেমিক্যালস খুব ইম্পর্টেন্ট জীবাণুমুক্ত করার জন্য, সেটি আমি পরের স্টেপে বলবো, সেটি কিন্তু আমরা ইউজ করে থাকি। টিস্যু কালচারের ধাপসমূহ আমরা এখন সরাসরি আলোচনা করতে থাকি। যে টিস্যু কালচারের আমরা করার জন্য প্রয়োজনীয় উপকরণ বা যন্ত্রপাতি আমরা জানলাম। এখন টিস্যু কালচার প্রযুক্তির এই টেকনোলজির কয়টি ধাপ আছে তোমাদের, সেই ধাপগুলো নিয়ে আলোচনা করব। আমি প্রথমে যে ধাপটি আলোচনা করব সেটি হচ্ছে এক্সপ্ল্যান্ট নির্বাচন। তাহলে স্বাভাবিকভাবে এক্সপ্ল্যান্ট কি জিনিস তোমাদের জানতে হবে। এক্সপ্ল্যান্ট এটি হচ্ছে যে আমরা উদ্ভিদের যে অংশটি ব্যবহার করি টিস্যু কালচারের জন্য, অর্থাৎ উদ্ভিদের মাতৃ উদ্ভিদ থেকে এই যে অংশটুকু হোক, উদ্ভিদের কাণ্ডের যদি শীর্ষ মুকুল হতে পারে, এক্সিয়াল বার্ড হতে পারে, অর্থাৎ শুট টিপ, কাণ্ডের শীর্ষ অংশ, শীর্ষ মুকুল, এক্সিয়াল বার্ড, কাক্ষিক মুকুল, ইভেন নোড হতে পারে, পর্ব যেটা আমরা বলে থাকি। কাণ্ডের কিন্তু স্পেসিফাইড ক্যারেক্টার হচ্ছে পর্ব এবং মধ্য পর্ব থাকে, তাহলে সেটি পর্ব হতে পারে, মধ্য পর্ব হতে পারে। উদ্ভিদের যে কোনো অংশ আমরা যেটা কালচার ইউজ করি, সেটা পোলেন গ্রেন হতে পারে, লিফ হতে পারে, রুট হতে পারে। এই অঙ্গ বা আমাদের ক্ষুদ্রাঙ্গগুলোকে আমরা এক্সপ্ল্যান্ট করে থাকি। দ্যাট মিনস প্ল্যান্ট থেকে আমরা নিয়ে এসে, অর্থাৎ আমরা যেমন বলি যে এক্স প্ল্যান্ট, অর্থাৎ প্ল্যান্টেরই একটা অংশ,
কে কে বলে যে এক্সপায়ার করেছে, এক্স এই যে ছিল এক্স ভিসি, এক্স প্রো ভিসি, এক্স প্রিন্সিপাল, এক্স ভাইস প্রিন্সিপাল। এক্স্যাক্টলি ঠিক এরকম নয়, যে প্ল্যান্টের যে অংশটুকু আমরা টিস্যু কালচারে ব্যবহার করব সেটি হচ্ছে এক্সপ্ল্যান্ট। এটি একটা গুরুত্বপূর্ণ, এবং এটি নির্বাচন করতে, সিলেকশন করতে হবে আমাদের। এক্সপ্ল্যান্ট সিলেকশনের জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের মাতৃ উদ্ভিদটি সতেজ হতে হবে, রোগমুক্ত হতে হবে এবং উন্নত বৈশিষ্ট্যের হতে হবে। এটি বৈশিষ্ট্যের হবে। তাহলে এক্সপ্ল্যান্টের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে উদ্ভিদটা আমরা সিলেকশন করব, মাতৃ উদ্ভিদটা, সেটি রোগমুক্ত হতে হবে, উন্নত বৈশিষ্ট্যের হতে হবে এবং জীবাণুমুক্ত ধারালো ছুরি দ্বারা এক্সপ্ল্যান্ট মাতৃ উদ্ভিদ থেকে কেটে নেওয়া হবে। আমরা যদি এক্সপ্ল্যান্ট নির্বাচন করলাম, উদ্ভিদটা রোগমুক্ত থাকলো, সতেজ হলো, উন্নত বৈশিষ্ট্য বহন করছে, এবং কিন্তু আমি যে ধারালো ছুরি ইউজ করবো সেটি যদি জীবাণু মুক্ত না হয়, তাহলে কিন্তু এটি কিন্তু আমাদের ইনফেকশনটা তৈরি করবে। অর্থাৎ জীবাণু বহনকারী যদি ধারালো ছুরি আমরা এক্সপ্ল্যান্টটাকে মাতৃউদ্ভিদ থেকে আলাদা করি, তাহলে সেই জীবাণুটা কিন্তু এক্সপ্ল্যান্টে থাকতে পারে। তারপরে পুষ্টি মাধ্যমে স্থানান্তরের আগে এক্সপ্ল্যান্টকে সোডিয়াম হাইপোক্লোরাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, ব্রোমিন ওয়াটার বা ব্রোমিন পানি বা 70% অ্যালকোহল, এবং আরো একটি খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হয়নি, সেটা হচ্ছে মার্কিউরি ক্লোরাইড, HgCl2। এই কেমিক্যালসটি কিন্তু ইউজ করা হয় সারফেস স্টেরিলাইজেশনের জন্য। তাহলে আমরা যে এক্সপ্ল্যান্টটা সিলেকশন করলাম সেটি কিন্তু কালচারের জন্য প্রস্তুত করছি, তার জন্য কিন্তু আমরা এই এক্সপ্ল্যান্টটি, যেহেতু ন্যাচারাল পরিবেশে ছিল, তোমরা জানো যে উদ্ভিদটা ন্যাচারে থাকে সে কিন্তু ন্যাচারের সঙ্গে সার্ভাইভ করে বেঁচে থাকে, এবং সেই প্ল্যান্টে কিন্তু অনেকগুলো প্যাথোজেন থাকতে পারে। সেটি ফাঙ্গাল সেগমেন্ট হতে পারে, ব্যাকটেরিয়াল সেগমেন্ট হতে পারে, এবং সাথে সাথে ভাইরাল সেগমেন্টও হতে পারে। তো সো দ্যাট এই জিনিসগুলো, এক্সপ্ল্যান্টগুলো যখন আমরা নিয়ে আসবো ল্যাবরেটরিতে, অবশ্যই এগুলোকে আমাদের কিছু কেমিক্যালস আছে, যে কেমিক্যালস দ্বারা আমরা এদেরকে জীবাণুমুক্তকরণ করতে হবে, স্টেরিলাইজেশন আমরা বলে থাকি, যে এই অংশটুকু কিন্তু করতে হবে। সেই স্টেরিলাইজেশন করার জন্য যে রাসায়নিক দ্রব্যাদি আছে সেগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে স্টেরিলাইজ করার জন্য যে কেমিক্যালস, তার মধ্যে হচ্ছে যেমন সোডিয়াম হাইপোক্লোরাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, ব্রোমিন পানি, অ্যালকোহল ইউজ করি, 70% বলা হচ্ছে, এবং সাথে সাথে কিন্তু আমরা আরো একটি গুরুত্বপূর্ণ কেমিক্যালস মার্কিউরি ক্লোরাইড, এটি দিয়ে কিন্তু করতে পারি। এবং এটি কিন্তু ট্রায়াল এবং এরর মেথডে করতে হয়, যে কতটুকু কেমিক্যালস আমরা ইউজ করব স্টেরিলাইজেশন করার জন্য। সেটি কিন্তু এটা প্ল্যান্ট টু প্ল্যান্ট ভেরি করে, কারণ এক্সপ্ল্যান্টার স্ট্রাকচার, এক্সপ্ল্যান্টার যে তোমার পটেনশিয়ালিটি, তার উপর নির্ভর করবে কিন্তু এর পার্সেন্টেজটা, এবং ইনফেকশন রেটটাও কিন্তু আমাদের এখানে বের করতে হবে ট্রায়াল এন্ড এরর মেথডের মাধ্যম দিয়ে, যে আমি যে এক্সপ্ল্যান্টটা নিলাম, স্টেরিলাইজ করলাম, কত পার্সেন্ট, আমি 70% অ্যালকোহল নিলাম, কিন্তু তার মধ্যে দেখা গেল যে আমার 100% কিন্তু জীবাণুমুক্ত হয়নি। সো এটাকে আমরা বাড়াতে পারি, 80% করতে পারি, 90% অ্যালকোহলও করতে পারি। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা কেমিক্যালসের ক্ষেত্রে কিন্তু আমরা পার্সেন্টেজটা এখানে ইউজ করে নিব। তো আমি পরবর্তী যে ধাপগুলো আছে তোমাদের, সেই ধাপগুলো আলোচনা পরে করব। আমি একটু এক্সপ্ল্যান্টের ছবিগুলো দেখো, যেখানে এক্সপ্ল্যান্ট হিসেবে কিন্তু উদ্ভিদের অংশটুকু থেকে আলাদা করে এটি কাণ্ড, কাণ্ডের এটি নোড, কিন্তু এটি হচ্ছে কাণ্ডের শীর্ষভাগ, শুট টিপ আমরা বলে থাকি, শীর্ষ মুকুল, এই শুট টিপ, এবং এখানে এটি কিন্তু নোড বলা হচ্ছে তাকে। তো প্রথম হচ্ছে আমরা ফিল্ড থেকেই যে এই গাছটির, এখানে যে গাছটি আছে সেই গাছটির আমরা শুট টিপ আলাদা করে নিয়ে এসেছি, এবং কাণ্ডের অংশটুকু কিন্তু আলাদা করে আমরা কালচারের জন্য প্রস্তুত করেছি, এবং সেটি কিন্তু আমরা কালচার করে এখানে মিডিয়ামের মধ্যে স্থাপন করে, মিডিয়াম থেকে কিন্তু এখানে কালচার, এটি কিন্তু একটা টেস্ট টিউব। এই যে মিডিয়ামটা দেখতে পাচ্ছ, খাদ্য মাধ্যম জেলির মতো থকথকে হয়, সেমি সলিড হয়, এবং এটি কিন্তু
পুষ্টি সরবরাহ করে উদ্ভিদের বৃদ্ধির জন্য। এর মধ্যে সবকিছু থাকে, মাইক্রো ম্যাক্রোনিউট্রিয়েন্ট, সাথে সাথে ভিটামিনস, খনিজ লবণ সবগুলো কিন্তু থাকে। তো এই হচ্ছে তোমাদের প্রথম স্টেপ, আমরা এক্সপ্ল্যান্ট নির্বাচন এবং এক্সপ্ল্যান্টটাকে আমরা কিভাবে স্থাপন করব সেটা। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো। আমি পরবর্তী ক্লাসে এই বাকি স্টেপগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। তোমরা স্বাস্থ্যবিধি মেনে কোভিড-19 নিয়ন্ত্রণ করো, সরকারের বিধিনিষেধ যেগুলো আছে সেগুলো মেনে চলো। সবাইকে ধন্যবাদ।